যে অভিবাসন এই খাতের যে খরচ এটি নিয়ে বেশ আলোচনা হয়, যে খরচ যেই পরিমাণে সেই পরিমাণে কর্মীরা আর্ন করতে পারেন না। আবার শুধু তাই নয়, বাংলাদেশের শ্রমিকদের যে খরচ সেটি পাশাপাশি অন্যান্য দেশেরও এমনটি নয়। অন্যান্য দেশের চিত্রদের যাওয়ার ক্ষেত্রে খরচ অনেক কম। সরকারিভাবে ঘোষণা দেওয়া হয় 1-1.5 লাখ টাকায় যাওয়া যায় এইসব দেশে, কিন্তু কোনো শ্রমিকই 6-7 লাখ টাকার নিচে যেতে পারে না। একটু আপনার কাছ থেকে জানতে চাই আসলে কোথায় সংকট, কোথায় সিন্ডিকেট, কোথায় সমস্যাটি? না, ধন্যবাদ। আজকে 18 ডিসেম্বর, আপনি জানেন যে আন্তর্জাতিক অভিবাসী দিবস। তো আমি আমাদের যে কোটি প্রবাসী রয়েছে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করি। মাত্র 2 দিন আগে আমরা 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস ছিল, মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের যে বাংলাদেশ। সেই আলোচনা আমি বলি যে আপনি যদি 1971 সালে 16 ডিসেম্বর সদ্য স্বাধীন দেশটাতে ফিরেন, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় দরিদ্রতম দেশ, আমাদের রিজার্ভ প্রায় শূন্য। সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের যে অর্থনীতি, বছরে $22 বিলিয়ন রেমিটেন্স আসে। আপনি যে উন্নয়ন যে দেখেন, আমি প্রায়ই বলি যে এই উন্নয়নের পেছনে আমি আমার একটা তত্ত্ব বলি EFG। দিয়ে বলি আমি এক্সপার্টেড ওয়ার্কার্স বা প্রবাসী শ্রমিক, F দিয়ে আমি বলি ফার্মার্স বা কৃষক, আর G দিয়ে আমি বলি গার্মেন্টস ওয়ার্কার। আজকে এই বাংলাদেশের অর্থনীতির ভিত গড়ে দিয়েছেন আমার কৃষক, আমার গার্মেন্টস শ্রমিক, আমার প্রবাসী কর্মী। এই যে 1 কোটিরও বেশি প্রবাসী, তারা বছরে 22-23 বিলিয়ন, কোভিডের সময় $24 বিলিয়ন পাঠিয়েছে। এই $24 বিলিয়ন মানে হচ্ছে সারা পৃথিবী মিলে যে বাংলাদেশকে ঋণ দেয় বা মোট যে বৈদেশিক বিনিয়োগ আসে তার থেকে 8 থেকে 10 গুণ বেশি। আজকে যে বাংলাদেশ কোনো ঋণ নির্ভর দেশ না, তার পেছনে সবচেয়ে বড় কারণ এই প্রবাসীরা। কিন্তু আপনি দেখবেন এই যেই প্রবাসীরা বা যেই গার্মেন্টস শ্রমিক বা কৃষক এই অর্থনীতির ভিত্তি, তাদের দেখবেন ঠিক মর্যাদা বা সম্মানটা নেই। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম একটা সুন্দর দেশের স্বপ্নে, কিন্তু আপনি দেখবেন কৃষক, প্রবাসী শ্রমিক তারা কিন্তু বৈষম্যের শিকার। এবং সবচেয়ে বেশি প্রবাসীরা, পরশুদিন একটা প্রোগ্রামে ডেইলি স্টার মাহফুজ আনাম বলছিলেন যে যারা সবচেয়ে বেশি দেয়, $22 বিলিয়ন দিচ্ছে, যেই মন্ত্রণালয় যে সেক্টর দিচ্ছে, সেই মানুষগুলোকে আমরা কতটুকু মর্যাদা সম্মান দিই, তাদের জন্য আমরা কী করি, রাষ্ট্রের বিনিয়োগ কত। আপনি দেখবেন এই যে মানুষটা বিদেশে যায়, সে কিন্তু নিজের জমি জমা বিক্রি করে ধার দেনা করে যায়, এবং বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, আর তার আয় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। আপনি টিকিট দেখবেন অনেক দূরের কোনো দেশ, ইন্ডিয়ার কোনো শহর থেকে, যেখান থেকে সৌদি আরবের দূরত্ব যত, বাংলাদেশ থেকে আপনি দেখবেন তার চেয়ে দূরত্ব কম হওয়ার পরে টিকিটের দাম বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি। আপনি এই যে প্রতি ধাপে ধাপে যে খরচ, এবং আমরা যেগুলো বলি কেন খরচ বেশি, আমাদের যদি সরকারি পরিসংখ্যান ব্যুরোর সাথে আয়োজিত যে একটা গবেষণা, সেই গবেষণা বলা হয়েছে যে আমাদের একজন কর্মী যেই টাকা খরচ করে যায়, শুধু সেই টাকাটা তুলতেই তার 18 মাস চলে যায়। তো তারপরে কি হয়, সেই টাকা তোলার জন্য অপেক্ষা করতেই থাকে, এবং এক ধরনের সে স্লেভারির মধ্যে চলে যায়, কারণ এই টাকা কবে তুলবে না করবে। খরচটা প্রথম বেশি হচ্ছে, আপনি দেখবেন এখানে কয়েকটা জিনিস আছে। আমাদের লোকজন কালকেই সে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে সৌদি আরব বা যে কোনো দেশে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু 10,000, 15, 20,000 টাকা দিয়ে একটা যে ট্রেনিং নেবে, স্কিল ট্রেনিং, সেটাতে সে নেবে না। জাতিগতভাবে আমরা একটা সনদ চাই, কিন্তু আমাদের লোক দক্ষ না। প্রথম কারণ হচ্ছে আপনি দক্ষ না। যে যত দক্ষ হবে তার কিন্তু স্যালারি অটোমেটিকলি বাড়ে, মাইগ্রেশন কস্ট কমে যায়। লোকে দক্ষ না। তারপরে আমাদের একটা খরচ বাড়া বড় কারণ আমাদের ধাপে ধাপে হচ্ছে মিডিলম্যান, মধ্যস্বত্বভোগী। ওই যে সৌদি আরব বা মিডল ইস্ট থেকে ডিমান্ডটা প্রকিউর করা, আবার যেই লোকটা বিদেশ যাবে ধরেন কুমিল্লা থেকে, সে তার সাথে রিক্রুটিং এজেন্সিগুলো বসে আছে ফকিরাবুল বা পল্টন বা বনানীতে। এখন তার সাথে ওই টাঙ্গাইলের মানুষটার বা কুমিল্লা মানুষটার যোগসূত্র হবে কীভাবে? ওই গ্রামে দালাল, তারপর শহরে দালাল, ধাপে ধাপে দালাল। তার মানে দেশের মধ্যে মধ্যস্বত্বভোগী, বাইরের থেকে আবার রিক্রুটিং এজেন্সিগুলো যে ডিমান্ড আনতেছে তার মধ্যস্বত্বভোগী, সে আবার এখান থেকে টাকা দিয়ে আনতে পারে না। এই যে ধাপে ধাপে মধ্যস্বত্বভোগী, সরকারের ব্যবস্থাপনার সংকট, গভর্নেন্সের সংকট, সমস্ত কিছু মিলে আপনি এই কারণেই বাংলাদেশটা খরচটা সবচেয়ে বেশি হয়। এবং এই খরচটা বেশি হওয়ার কারণে কিন্তু আমাদের লোকজন নানান সংকটের মধ্যে। আমি যদি একটা উদাহরণই বলি, আমরা গত 4 বছরই সৌদি আরবে পাঠিয়েছি 20 লাখ লোক, কিন্তু সেখান থেকে আমাদের রেমিটেন্স $2 বিলিয়ন উল্টো কমেছে। তার মানে আগে আপনার ধরেন 10-15 লাখ লোক ছিল, আরও 20 লাখ লোক গেল, তো যাওয়ার পর তো আমার রেমিটেন্স বাড়ার কথা, উল্টো কমছে। আমরা আমাদের কর্মীদের বিদেশে পাঠাই কেন? যে সে আমাদের ডলার পাঠাবে। তো সে যে যদি রেমিটেন্সটা কেন কমছে, আপনি যদি দেখেন আমাদের ওভারঅল আমাদের কর্মীরা যেই কাজ করে, যেই মানের কাজ করে, বছরে 13 লাখ লোক পাঠায়, গত 4-5-7 বছরে প্রায় 70-80 লাখ লোক গেছে, তো রেমিটেন্স একই 20-22 বিলিয়নে আটকে আছে। তাই মনে করি এই যে নাম্বার না দিয়ে আমরা যদি কোয়ালিটি লোক পাঠাতে পারতাম, স্কিল লোক পাঠাতে পারতাম, এবং মাইগ্রেশন সেক্টরে গুড গভর্নেন্স আনতে পারতাম, এবং এই যে ধাপে ধাপে দালালটাকে ভেঙে ডিজিটাল নানান প্রক্রিয়া যদি আমরা
করতে পারতাম তাহলে এই মাইগ্রেশন খরচটা কমানো সম্ভব। সরকারিভাবে কাগজে কলমে 14টা দেশের জন্য যে খরচ নির্ধারণ করা একজনও সেই দেশের মধ্যে যায় না। আর একটা যদি বলি সর্বশেষ যেটা সিন্ডিকেটটা আমি একটু আনি, কারণ মালয়েশিয়া যাওয়ার জন্য সরকারি খরচ যদি 79,000 টাকা হয়, 5.5 লাখ 6 লাখ টাকা দিয়ে কর্মী গিয়েছে, এর মধ্যে 1,07,000 টাকা শুধু সিন্ডিকেটে দিয়েছে। এবং আমাদের গভর্নমেন্ট, সরকার, মন্ত্রণালয়, পুরো রাষ্ট্র সবাই যেন অন্ধ হয়ে থাকে, কারণ ওই কর্মী কিভাবে যাচ্ছে, সে বাঁচছে না মরছে, কি কাজ করছে কেউ দেখে না। ওই যে বললাম কৃষক, প্রবাসী শ্রমিক, গার্মেন্টস তারা ভিত্তি, তাদের যে মর্যাদা দেওয়া দরকার, আমি আজকে ডেইলি স্টার লিখেছি, আমরা আসলে অনেক কিছু বলি কিন্তু ওগুলো ওই কাগজে কলমেই থাকে। তো ওদের যে অধিকারটা বাস্তবায়ন করো সেটা আমরা করি না, যে কারণে অনেক বছর ধরে, স্যারকে আমি 20-22 বছর ধরে একই প্রশ্ন করি, এই স্কিল বা মাইগ্রেশন কস্ট একই জায়গায় আমরা আটকে আছি। জি।